নমস্কার, আমি তরুণ ঘোষ। গত পরশুদিন আমি যখন নিটের প্রশ্নপত্র ফাঁস এবং বিজেপিতে তৃণমূলের চোরেদের বিজেপিতে ঠাঁই হওয়া নিয়ে যে আমি চূড়ান্ত সমালোচনা করেছিলাম মোদিজির, তাতে আমায় প্রচুর গালমন্দ শুনতে হয়েছে যে আগাম আপনি এই কথা বলছেন কি করে। আমি ঘটনার পরিপ্রেক্ষিতগুলো বিশ্লেষণ করে আমি তখন বলেছিলাম যে এই ঘটনা সরকারের কাছে মুখ পোড়াবে, মোদির মুখ পোড়াবে। আজকে মোদি আজকে কাগজে বেরিয়েছে, মোদি নিজে মুখে স্বীকার করলেন যে প্রশ্ন ফাঁস ঘোর পাপ। এতদিনে মোদির বার্তা মোদির, এই দেখুন তলায় লেখা আছে। তাহলে আমি কি ভুল বলেছিলাম? এই টনক নড়তে কি মোদির 15 দিন সময় লেগে গেল? বলে একটা ফোড়া হলে না তাকে গোড়া থেকে নির্মূল করতে হয়। আমাদের এখানে অনেকগুলো ফোড়া হয়েছিল, শাহিনবাগ, তারপর কৃষি আন্দোলন। 3 মাস ধরে কৃষি আন্দোলন চলল। তারা এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু করে যাচ্ছে কার টাকায়। জেনারেটর আছে, লঙ্গরখানা, 50,000 লোক সেখানে খাওয়া দাওয়া করছে 3 মাস ধরে। শাহিনবাগ ধরুন, শাহিনবাগও 3 মাস ধরে তাদের কাছে বিরিয়ানির প্যাকেজ জল, ড্রিঙ্কিং ওয়াটার তাদের কাছে পৌঁছে যাচ্ছে, বিকেলবেলা নাস্তা পৌঁছে যাচ্ছে। কাদের টাকায় এগুলো হয়? সব হচ্ছে বিদেশিদের টাকায়। এই প্রথমেই আন্দোলনগুলো না ছাত্রদের মধ্যে থাকে, তারপর ধীরে ধীরে রাজনৈতিক নেতাদের প্রবেশ করতে শুরু করে। যেমন আজকেই কাগজে বেরিয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন আমি এইখানে ককরোচ পার্টিতে জয়েন করব। রাজনৈতিক নেতারা ককরোচ পার্টিতে জয়েন করা মানে সর্বনাশ হয়ে গেল, সেটা আলাদা কথা। কিন্তু সোনাম ওয়াংচু যখন প্রথম দিন অনশনে বসছিলেন, রাত্রিবেলা কেউ থাকতো না যন্তর মন্তরের সামনে, তাকে প্রথম দিন তুলে দিলেই হয়ে যেত। প্রথম দিন যখন বিক্ষোভ হয়েছিল তখন একটুখানি প্রয়োগ করলে পরে ঠান্ডা হয়ে যেত। সেই প্রয়োগটাই হলো, কিন্তু অনেক দেরিতে হলো। আর সেই মোদি স্বীকার করলেন, কিন্তু অনেক দেরিতে স্বীকার করলেন, যখন ব্যাপারটা কেচে গেছে। এখন রাহুল গান্ধী মাঠে নেমে গেছেন। তাকে কালকে মোদির বাসভবনের সামনে থেকে রাহুল প্রিয়াঙ্কাকে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দেয়। পরে অবশ্য জামিন টামিন নিশ্চয়ই পেয়ে যাবেন, থানা থেকেই জামিন পেয়ে যাবেন। কিন্তু এই যে পার্টিদের ইনভলভমেন্ট হওয়া, এই সুযোগটা কেন দেওয়া হলো? শাহিনবাগেও যে কাণ্ড হয়েছিল হোক, পরে দেখবো খুনি। কৃষি আন্দোলন সেই এমন জায়গায় পৌঁছলো, বিলকে কিন্তু প্রত্যাহার করতে হলো, মুখ পুড়িয়ে বিলকে প্রত্যাহার করতে হলো। নিটের পরীক্ষা নিয়ে আমি যে সমালোচনা করছি, তাতে রাম ভক্তরা রে রে করে আমার ওপরে তেড়ে এসছে যে আপনি গোমুখ্য, আপনি জানেন না এটা হচ্ছে বিল পাসের জন্য। কিন্তু একবারও আমি যে দাবিটা তুলেছি
যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কেন করা হচ্ছে না, বলা হচ্ছে না পদত্যাগ করতে, সে ব্যাপারে কিন্তু মন্তব্যে কেউ কোনো কথা বলেনি। আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু বলেছেন। এবার মোদি কি বলছেন শুনুন। মোদি বলছেন, নিট প্রশ্ন কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনো অনড় ককরোচ জনতা পার্টি। আজ এই দাবিতে পথে নেমেছে কংগ্রেসও। ধর্মেন্দ্রকে সরানোর যদি আপাতত অগ্রাহ্য করলেও আজ ধর্মেন্দ্রকে সরানোর দাবি আপাতত অগ্রাহ্য করলেও আজ এনডিএর বৈঠকে নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়াকে ঘোর পাপ হিসেবে ব্যাখ্যা করেছেন নরেন্দ্র মোদী। এতদিন লেগে গেল। প্রশ্ন ফাঁসে জড়িতদের কড়া শাস্তির পক্ষে সওয়াল করেছেন, যেটা আমি সেদিনকে বলেছিলাম যে দোষ হচ্ছে সরকারি আমলা এবং মন্ত্রীদের মধ্যেই লুকিয়ে আছে। গতকাল শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী থেকেছে রাজধানী। বিশেষ করে পড়ুয়ারা এভাবে রাজপথে নামবেন তা হিসাবের বাইরে ছিল গেরুয়া শিবিরের। কেন হিসাবের বাইরে থাকবে ভাই? আমাদের কৃষি আন্দোলন, আমাদের এই শাহিনবাগ, এগুলো চোখে আঙুল দিয়ে দেখায়নি? তা আপনারা আন্দাজ করতে পারেননি? এই সমস্ত বাজে কথা বলা। গেরুয়া শিবিরের এখন এখন বিজেপি নেতৃত্বের বিশ্লেষণ, দেশের যুব সমাজের একাংশ নানা কারণে দলের প্রতি ক্ষুব্ধ, তা বোঝা যাচ্ছিল, কিন্তু প্রতিবাদ যে দিল্লির রাজপথে এভাবে ছড়িয়ে পড়বে তা তারা ধারণা করতে পারেননি। প্রতিবাদ গোটা দেশে ছড়িয়ে পড়ল তা দলের পক্ষে ভালো হবে না বুঝেছেন নীতিন নবীন, মানে যিনি সভাপতি নীতিন নবীন এবং অমিত শাহেরা। সেই কারণে আজ সাপ্তাহিক এনডিএ বৈঠকে সাংসদদের আরও বেশি করে যুব সমাজের কাছে পৌঁছানোর বার্তা দিয়েছেন মোদি। তো অনেকেই লিখছেন না, এই যে বাংলাদেশের মতো এখানেও ছড়িয়ে পড়বে, সে আশঙ্কা নেই। কারণ ভারতবর্ষে প্রতি 300 কিলোমিটার অন্তর ভাষা বদলে যায়, খাদ্যাভ্যাস বদলে যায়, সংস্কৃতি বদলে যায়। আপনি ধরুন দিল্লিতে এনসিআর এই ঘটনা ঘটছে, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন এনসিআর, যেটা তার পাশেই তো উত্তরপ্রদেশ। ছোঁয়া লেগেছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল ছোঁয়া লেগেছে, উড়িষ্যায় ছোঁয়া লেগেছে। কিন্তু এগুলো যদি বাড়তে দেওয়া হয় তাহলে পরে এ একটা সমূহ বিপদ। সেখানে তখন ওই বিদেশি এজেন্টগুলো তখন ঢুকে পড়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করবে। যদিও কিছুই করতে পারবে না, কিন্তু দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তো হবে। তা আমার বক্তব্য ছিল প্রশ্নপত্র যখনই ফাঁস হয়েছে, যখন বোঝা গেছে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করে নতুন ডেট পরীক্ষা এবং ঘোষণা করে তাহলে পরে আপনার যে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলো না কেন? আমি কি অন্যায় বলেছি বলুন? তার জন্য আমাকে মূর্খ, দালাল, আমি নাকি বিক্ষুব্ধ দলের দালাল, যারা অপোজিশন তাদের দালাল, নানানভাবে আমাকে আমাদের দেশের লোক ট্যাগ করে দিয়েছেন। কিন্তু মোদিজিকে কিন্তু ভেতরে ভেতরে ভাবাচ্ছে ব্যাপারটা, নাহলে কিন্তু মুখে উনি কোনো কথা বলেন না। আমি আর একটা কথা বলেছিলাম যে এই যে তৃণমূলের যে চোর সাংসদগুলো রয়েছে 20 জন, এই চোর সাংসদদের বিজেপি নিয়ে নিচ্ছে, আমার কাছে খবর আছে। আজকে দেখুন এখানে লিখেছে সুদীপদের নেওয়া হতে পারে, ভালো করে দেখুন, সুদীপদের নেওয়া হতে পারে বিজেপিতে। তাহলে আমি কি খুব ভুল বলেছিলাম? আমি কোনোটাই কিন্তু ভুল বলিনি। আমি বলি 2 দিন আগে, ঘটনা প্রকাশ হয় 2 দিন পরে, যার জন্য অনেকে আমাকে
মানে ভিডিও বেরোবার সঙ্গে সঙ্গে গালাগালির বন্যা বইয়ে দেয়। আমি এখন হাতে নাতে দেখিয়ে দিলাম যে এই ঘটনা। এখন বলা হচ্ছে যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে এখনো পর্যন্ত সরানোর কোনো রকম মানে ইঙ্গিত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। আপনি পরিবারের প্রধান, আপনার ছেলে যদি চুরি করে তাহলে আপনার অজান্তে চুরি হচ্ছে? তৃণমূলে যে চোরগুলো চুরি করতো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না? ডেলি 1 কোটি না 2 কোটি টাকা না এলে পরে নাকি অভিষেকের মাথা গরম হয়ে যেত, মানে খাই এতটাই বেড়ে গেছিল। ডেলি 1 কোটি 2 কোটি টাকা তার চাই, না হলেই তার মেজাজ খারাপ। সরি। তো সেইখানে এই যেগুলো বিক্ষুব্ধ তৃণমূল আছে, এগুলো সব কটা চোর, সব কটা। বিধানসভায় যে কটা গেছে সে কটাও চোর, আর রাজ্য সংসদে যে কটা গেছে সে কটাও চোর। তা চোরেদের আমি দলে নিয়ে কি বার্তা দিলাম? তাহলে আপনার আমার ভোটের যে মূল্য, সে মূল্যকে তো পাত্তা দিলেন না। আমরা তো একটা নির্দিষ্ট দল দেখে তারপরেতে আমরা তার নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা দলটাকে ভোট দিয়েছি, ক্যান্ডিডেটকে ভোট দিয়েছি। তিনি কি করলেন? তার মন মর্জি মতো আমাদের ভোটটাকে তিনি উপেক্ষা করে তিনি অন্য জায়গায় চলে গেলেন, এবং যারা ক্ষমতায় আছে তারা হৈ হৈ করে নিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা বাড়বে। কি আছে? আমি FCRA মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট আমি 2 বছর বাদে করতাম, এখন তো মোটামুটি বন্ধই করে দিয়েছে। তার ফলে তো আমেরিকা আরও খেপে রয়েছে। FCRA নিয়ে পরে আমি বলবো FCRA কি জিনিস। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বন্ধ করে দেওয়াতে আমেরিকা কত বিপদে পড়েছে, এরা কত বিপদে পড়েছে, অন্যান্য রাষ্ট্রগুলো কত বিপদে পড়েছে। ফলে এই যে আপনারা মাঝে মাঝে দেখেন না যে আমাদের দেশে দারুণ গন্ডগোল হচ্ছে, সব হচ্ছে সরকারের। দেখুন, যখনই আমি রেকর্ড করব তখনই এদের ফোন করার বহর বেড়ে যাবে। তো তারপরেতে কত বড় তেদর দেখুন করেই যাচ্ছে। এই বাংলাদেশের ফোন নাম্বার, এরা বোঝেও না যে আমি ব্যস্ত আছি, কেটে দিচ্ছি, করেই যাবে। এই তেদর, এই দেখুন আবার এসছে, আবার এসছে। তো এখন কথার মধ্যে না বাধা পড়ে গেলে না ভিডিওটা নষ্ট হয়ে যায়। এখন এই বিলগুলো 2 বছর বাদেও একজন আবার লিখেছেন, আরে আপনি তো বুদ্ধু জানেন না, এই বিলগুলো পাশ করার পর তারপর এদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমি দলে নিলাম, দলে নেওয়ার পর আমি তাড়িয়ে দিতে পারবো? আদালত তো আছে, আদালত ছেড়ে দেবে? তোমার যখন খুশি তুমি দলে নেবে, যখন খুশি তাকে লাত মেরে বাইরে বার করে দেবে। আমাদের দেশে তো হয় না। ফলে মোদিজির তখনও আমি সমালোচনা করেছিলাম, আজকেও সমালোচনা করছি মোদিজির এই কাজকর্মের জন্য। এখন দেখুন এইরকম অবস্থাটা যে জায়গায় পৌঁছেছে, ইস্তফা চেয়ে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ। আমাদের এখানে ঝামেলাকে বাড়তে দেওয়া হয়, বাড়ুক, বাড়তে 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 যখন একেবারে যখন একেবারে ক্যান্সারে হয়ে যাবে তখন আমরা ব্যবস্থা নেব। সেই লাঠিচার্জ করলাম। আমাদের এখানে লাঠিচার্জ মানে কি, দু চারটে
পশ্চাৎ দেশে হয়তো আঘাত পড়ে, ম্যাক্সিমাম ওই লাঠির ঘা ওই মাটিতে মারে, আর তাই দিয়ে যেরকম ভয় দেখায় তাতেই পালিয়ে যায়। সেগুলো দুদিন আগে করলেই হয়ে যায়, তাহলে পরে এত ব্যাখ্যা ট্যাখ্যা আমাদের দিতে হতো না, এবং এত কুকথা আমাদের নরেন্দ্র মোদী সম্পর্কে আমাকে বলতে হতো না। আপনাদের দেশে প্রচুর লাফালাফি হচ্ছে, মোদী সরকার বোধহয় পড়ে গেল। বাংলাদেশ আর ভারতবর্ষ দুটো আলাদা। ওই যে বললাম, প্রতি 300 কিলোমিটারে আমাদের ভাষা বদল হয়ে যায়, আমাদের কালচার বদল হয়ে যায়, আমাদের খাদ্যাভ্যাস বদল হয়ে যায়। ফলে এখানে 140 কোটির দেশে সমস্ত জনতাকে একত্র করে আপনি যে করবেন, তার কোনো সুযোগ নাই, তার কোনো সুযোগ আপনি পাবেন না। ফলে ডিপ স্টেটের ব্যাপারটা, ওগুলো যারা নাচানাচি করছে তারা না জেনে নাচানাচি করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।